হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ ও গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। নমস্কার বন্ধুরা, সনাতন বার্তা ইউটিউব চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাকে আরও একবার স্বাগত জানাই। আজ 8ই শ্রাবণ 25শে জুলাই শনিবার। আজকের দিনই পালিত হচ্ছে আষাঢ় মাসের শুক্লপক্ষের শয়নী একাদশীর ব্রত। উল্টো রথের পরের এই একাদশী খুবই তাৎপর্যপূর্ণ, কারণ এই দিন থেকেই চতুর্মাস শুরু হচ্ছে। অর্থাৎ আজকের এই দিন থেকেই ভগবান শ্রীবিষ্ণু 4 মাসের জন্য ক্ষীরসাগরে যোগনিদ্রায় থাকেন। তাই এই সময়কালকে চতুর্মাস বলা হয়ে থাকে এবং এই কারণের জন্যই এই একাদশীকে দেবশয়নী বা হরিশয়নী একাদশীও বলা হয়। 2 মাস পর অর্থাৎ ভাদ্র মাসে যখন ভগবান বিষ্ণু পাশ পরিবর্তন করেন তখন পালিত হয় পার্শ্ব একাদশী, এবং আরও 2 মাস পর ভগবান যখন জাগরিত হন অর্থাৎ কার্তিক মাসে আমরা পালন করব দেবোত্থান বা উত্থান একাদশীর ব্রত। অনেকে আছেন যারা এই দিন থেকেই চাতুর্মাস্য ব্রত করা শুরু করেন, আবার অনেকে গুরু পূর্ণিমা থেকেও চাতুর্মাসের ব্রত করেন। দুটোই শাস্ত্রে উল্লেখিত এবং অনুমোদিত রয়েছে। শাস্ত্রে বর্ণিত হয়েছে যে এই 4 মাস শ্রী নারায়ণ এবং অন্যান্য দেবতারা যোগনিদ্রায় থাকেন এবং দেবাদিদেব মহাদেব সৃষ্টিকে পরিচালনা করেন। শ্রাবণ মাসে তাই আমরা আড়ম্বরের সাথে শিব পূজা করে থাকি। যদিও এই সময় শুভ কাজ বা মাঙ্গলিক কাজ যেমন বিবাহ, গৃহপ্রবেশ, উপনয়ন ইত্যাদিকে পরিহার করতে হয়, কারণ এই সময় সৃষ্টির পালক স্বয়ং নারায়ণ আধ্যাত্মিকভাবে নিষ্ক্রিয় থাকেন এবং তাকে ছাড়া যে কোনো শুভকর্মই অসম্পূর্ণ থাকে। তাই আপনারা এই মহাপুণ্যপ্রদায়ী শয়নী একাদশী অবশ্যই পালন করুন। আজকের এই ভিডিওতে আমরা শ্রবণ করব শয়নী একাদশীর ব্রতকথা, এবং ভিডিওর শেষে আমরা সংক্ষিপ্তভাবে জানব আজকের দিনে যারা ব্রত উপবাস রাখছেন তারা আগামীকাল পারণ ক্রিয়া বা ব্রতভঙ্গ কখন এবং কিভাবে সম্পন্ন করবেন। এছাড়া পারণ মন্ত্র, সংকল্প মন্ত্র, একাদশী পালনের কিছু নিয়মাবলী এবং কিছু কাজ যা একাদশী দিন করতে নেই সেই সম্পর্কে আমরা আলোচনা করব। আমি আশা করব সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনার ভালো লাগবে। তাহলে শুরু করছি আষাঢ় মাসের শুক্লপক্ষের দেবশয়নী একাদশীর ব্রতকথা। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে কৃষ্ণ, আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি, এর মহিমাই বা কি? কৃপা করে আমার নিকট বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, ব্রহ্মা এই একাদশী সম্পর্কে দেবর্ষি নারদকে বলেছিলেন। আমি সেই আশ্চর্যজনক কথাই আপনাকে বলছি। শ্রী ব্রহ্মা বললেন, হে নারদ, এই সংসারে একাদশীর মতো পবিত্র আর কোনো ব্রত নেই। সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণু ব্রত সকলেরই পালন করা কর্তব্য। যে ব্যক্তি এই প্রকার পবিত্র পাপনাশক এবং সকল অভীষ্ট প্রদাতা একাদশীর ব্রত না করে তাকে নরকগামী হতে হয়। আষাঢ়ের শুক্লপক্ষের এই একাদশী শয়নী নামে বিখ্যাত। শ্রী ভগবান ঋষিকেশের জন্য এই ব্রত পালন করতে হয়। এই ব্রতের সম্বন্ধে এক মঙ্গলময় পৌরাণিক কাহিনী রয়েছে। আমি এখন তা তোমাকে বলছি। বহু বছর পূর্বে সূর্যবংশে মানধাতা নামে এক রাজর্ষি ছিলেন। তিনি ছিলেন সত্য প্রতিজ্ঞ এবং প্রতাপশালী চক্রবর্তী রাজা। প্রজাদেরকে তিনি নিজের সন্তানের মতো প্রতিপালন করতেন। সেই রাজ্যে কোনো রকম দুঃখ, রোগ ব্যাধি, আতঙ্ক, দুর্ভিক্ষ, খাদ্যাভাব অথবা অন্যায় আচরণ ছিল না। এইভাবে বহু দিন অতিবাহিত হলো। কিন্তু একসময় হঠাৎ দৈব দুর্বিপাকে ক্রমাগত 3 বছর সেই রাজ্যে কোনো বৃষ্টিপাত হলো না। দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে দানমন্ত্রের সাহা, সধা ইত্যাদি শব্দও বন্ধ হয়ে গেল। এমনকি বেদপাঠ এবং গীতাপাঠও ক্রমশ বন্ধ হয়ে গেল। তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগলো, মহারাজ, দয়া করে আমাদের কথা শুনুন। সনাতন শাস্ত্রে জলকে নাড় বলা হয়, আর সেই জলে ভগবানের অয়ন অর্থাৎ নিবাস। তাই ভগবানের আরেক নাম হল নারায়ণ। মেঘরূপে ভগবান বিষ্ণু সর্বত্র বাড়ি বর্ষণ করে থাকেন। সেই বৃষ্টি থেকে অন্ন এবং সেই অন্ন খেয়ে প্রজাগণ জীবন ধারণ করেন। এখন সেই অন্নের অভাবে প্রজারা ক্রমশ ক্ষয়প্রাপ্ত হচ্ছে। অতএব হে মহারাজ, আপনি এমন কোনো উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যের শান্তি এবং কল্যাণ সাধিত হয়। রাজা মানধাতা বললেন, তোমরা ঠিকই বলেছ। অন্ন থেকেই প্রজার উদ্ভব, অন্ন থেকেই প্রজার প্রতিপালন। তাই অন্নের অভাবে প্রজারা বিনষ্ট হয়, আবার রাজার দোষেও রাজ্য নষ্ট হয়। আমি নিজের বুদ্ধিতে আমার নিজের কোনো দোষ খুঁজে পাচ্ছি না, তবুও প্রজাদের কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। তারপর রাজা ব্রহ্মাকে প্রণাম করে সৈন্যসহ বনে গমন করলেন। সেখানে প্রধান প্রধান মুনিদের আশ্রমে ভ্রমণ করলেন। এইভাবে
তিনি ব্রহ্মার পুত্র মহা তেজস্বী অঙ্গিরা ঋষির সাক্ষাৎ লাভ করলেন। তাকে দর্শন করা মাত্রই রাজা মহানন্দে ঋষির চরণ বন্দনা করলেন। মুনিবর তাকে আশীর্বাদ এবং কুশল প্রশ্ন জিজ্ঞাসা করলেন। রাজা তখন তার বনে আগমনের কারণ ঋষির কাছে সবিস্তারে জানালেন। ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ থাকার পর বলতে লাগলেন, হে রাজন, এটি সত্য যুগ। এই যুগে সকলকে বেদ পরায়ণ এবং ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ তপস্যা করে না। এই নিয়ম থাকা সত্ত্বেও এক শূদ্র আপনার রাজ্যে তপস্যা করছে, তাই এই অকার্যের জন্যই রাজ্যের এমন দুর্দশা হয়েছে। আপনি যদি তাকে হত্যা করতে পারেন তাহলে সকল দোষ দূর হয়ে যাবে। রাজা বললেন, হে মুনিবর, তপস্যাকারী নিরপরাধ ব্যক্তিকে আমি কিভাবে বধ করব? আমার পক্ষে সহজসাধ্য অন্য কোনো উপায় থাকলে আপনি দয়া করে আমাকে তা বলুন। তদুত্তরে মহর্ষি অঙ্গিরা বললেন, আপনি আষাঢ় মাসের শুক্লপক্ষের শয়নী নামে প্রসিদ্ধা একাদশীর ব্রত পালন করুন। এই ব্রতের প্রভাবে নিশ্চয়ই রাজ্যে বৃষ্টি হবে। এই একাদশী সর্বসিদ্ধিদাত্রী এবং সর্ব উপদ্রব নাশকারিণী। হে রাজা, প্রজা ও পরিবারবর্গের সঙ্গে আপনি এই ব্রত ভক্তি ও নিষ্ঠার সাথে পালন করুন। মুনিবরের কথা শুনে রাজা নিজের প্রাসাদে ফিরে গেলেন। আষাঢ় মাস উপস্থিত হলে রাজ্যের সকল প্রজার সাথে রাজা নিজেও এই একাদশীর ব্রতের অনুষ্ঠান করলেন। ব্রতের প্রভাবে রাজ্যে প্রচুর বৃষ্টিপাত হল। কিছুকালের মধ্যেই রাজ্যের সকল অন্নাভাব দূর হয়ে গেল। ভগবান ঋষিকেশের কৃপায় প্রজাগণ সুখী হল। এই কারণে সুখ ও মুক্তি প্রদানকারী এই উত্তম ব্রত পালন করা সকলেরই অবশ্য কর্তব্য। ভবিষ্যতের পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ তথা নারদ ব্রহ্মার সংবাদরূপে এই মাহাত্ম্য বর্ণিত হয়েছে। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজের কাছে শয়নী একাদশীর মাহাত্ম্য কীর্তন করলেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, আসুন এবারে জেনে নেওয়া যাক আজকের দিনে যারা ব্রত উপবাস করছেন তারা আগামীকাল পারণ ক্রিয়া কখন এবং কিভাবে সম্পন্ন করবেন। পারণ সম্পন্ন করতে হবে আগামীকাল ২৬শে জুলাই রবিবার সকাল ৯:৩২ মধ্যে, বাংলাদেশের সময় অনুযায়ী সকাল 10:03 মধ্যে। আসুন এবারে জেনে নেওয়া যাক একাদশী ব্রত আমরা কিভাবে সম্পন্ন করব এবং এই দিন কোন কোন নিয়ম মেনে চলব। যদিও এই সংক্রান্ত একটি বিস্তারিত ভিডিও আমি এর আগেই পোস্ট করেছিলাম, আপনাদের সুবিধার্থে আমি সেই তথ্যই এখানে সংক্ষেপে কিছুটা তুলে ধরছি। প্রথমেই আমাদের জেনে রাখা উচিত যে এটি শুধুমাত্র একদিনের কর্মসূচি নয়। ব্রত পালনের এই প্রক্রিয়াটি ৩ দিনব্যাপী বিস্তৃত: দশমী, একাদশী এবং দ্বাদশী। দশমীর দিন আমাদের কি করণীয়? প্রথমত, সংযম পালন করতে হবে এবং দ্বিতীয়ত, সূর্যাস্তের আগে সাত্ত্বিক বা নিরামিষ আহার গ্রহণ করতে হবে। আপনি চাইলে ভগবত প্রসাদ বা কৃষ্ণ প্রসাদও গ্রহণ করতে পারেন। ঘুমানোর আগে অবশ্যই ভালো করে দন্তমার্জন করে নিতে হবে, যাতে এক কণা খাবারও দাঁতে না লেগে থাকে। এরপর আসে একাদশীর দিন। একাদশীর দিন ভোরবেলায় উঠে প্রথমে 2টি কাজ করতে হয়। প্রথমটি হলো স্নান পর্ব এবং দ্বিতীয়টি হলো সংকল্প গ্রহণ। চেষ্টা করবেন ভোরবেলায় ঘুম থেকে উঠে স্নান পর্ব সেরে নেওয়ার। তারপর পরিচ্ছন্ন বস্ত্র পরিধান করে ঠাকুর ঘরে গিয়ে সংকল্প গ্রহণ করতে হবে। সংকল্প গ্রহণের জন্য ভগবান বিষ্ণু অথবা শ্রীকৃষ্ণের পাদপদ্মে তুলসীপত্র এবং পুষ্প নিবেদন করুন। তারপর মনে মনে এই সংকল্প মন্ত্রটি উচ্চারণ করুন। মন্ত্রটি হল একাদশ্যাম নিরাহারো স্থিত্বা অহম অপরে হানি ভোক্সামি পুণ্ডরীকাক্ষ শরণম মে ভবাচ্যুত। যদি মন্ত্র উচ্চারণ করতে অসুবিধা হয় তাহলে মনে মনে বলুন, হে পুণ্ডরীকাক্ষ, আজ আমি সারাদিন উপবাস থেকে আপনার এই একাদশী ব্রত করার জন্য মনস্থির করেছি। আমি যাতে এই ব্রতটি সুসম্পন্ন করতে পারি তার জন্য আপনি আমার সহায় থাকবেন। এখানে বলে রাখি, একাদশীর দিন যে তুলসী পাতা আপনি ভগবানকে নিবেদন করতে চান তা অবশ্যই দশমীর দিন চয়ন করে রাখবেন, কারণ একাদশী এবং দ্বাদশী তিথিতে তুলসী পাতা চয়ন করাকে নিষিদ্ধ বলা হয়। সংকল্পের পরে আসে উপবাস বিধি। যদি আপনি সমর্থ হন তাহলে অবশ্যই নির্জলা ব্রত রাখুন, আর যদি অসমর্থ হন তাহলে পঞ্চ রবিশস্য বাদ দিয়ে ফলমূল, অনুকল্প প্রসাদ, জল, ফলের রস ইত্যাদি গ্রহণ করেও এই একাদশী আপনি স্বচ্ছন্দে পালন করতে পারেন। যারা অসুস্থ বা বৃদ্ধ তারা ঔষধ পথ্যাদি গ্রহণ করেও এই ব্রত রাখতে পারেন। ঔষধ বা পথ্যাদি গ্রহণের ক্ষেত্রে শাস্ত্রে কোনো রকমের বাধা নিষেধ নেই। যেটা একেবারেই বর্জন করতে হবে তা হলো পঞ্চ রবিশস্য, অর্থাৎ ভাত, রুটি, সরিষার তেল, সুজি, ওটস, ডালিয়া ইত্যাদি খাদ্য একাদশীর দিন বর্জনীয়।
তরিতরকারি বা সবজি রান্নার ক্ষেত্রে বিশুদ্ধ ঘি বা সূর্যমুখীর তেল ব্যবহার করতে পারেন। নিরামিষ রান্নার পাশাপাশি আজকের দিনে আপনারা দুধ, দই, ঘি, ছানা, দুগ্ধজাতীয় মিষ্টান্ন ইত্যাদি গ্রহণ করতে পারবেন। তবে এই দিন শ্যামা চাল সম্পূর্ণরূপে নিষিদ্ধ এবং তার সাথে নেশাজাতীয় দ্রব্য যেমন চা, কফি, পান সুপারি ইত্যাদিও বর্জনীয়। এছাড়া আজকের দিনে অবশ্যই তুলসী মাতাকে জল নিবেদন করবেন। অনেকের মনেই এটা নিয়ে বিভ্রান্তি থাকে যে একাদশীর দিন তুলসী মাকে জল নিবেদন করা যাবে কিনা। তাদের উদ্দেশ্যে বলি যে বছরে 365 দিনই তুলসী মাতাকে জল নিবেদন করতে হয়। এই নিয়ে আমরা শাস্ত্র প্রমাণসহ একটি ভিডিওতে আলোচনা করেছিলাম, আপনি চাইলে সেই ভিডিওটিও দেখে নিতে পারেন। এবারে আসুন ব্রতভঙ্গ বা পারণ বিধি প্রসঙ্গে জেনে নেওয়া যাক। একাদশী ব্রতের সফল সমাপ্তি ঘটে দ্বাদশী নির্দিষ্ট প্রহরে আহার গ্রহণের মাধ্যমে, যাকে আমরা পারণ বলে থাকি। একাদশী শেষ হয়ে যাবার পরের দিন অর্থাৎ দ্বাদশীর একটি নির্দিষ্ট প্রহরে পারণ সম্পন্ন করা আবশ্যক। এই সময়ের আগে বা পরে পারণ করলে ব্রত নিষ্ফল হয়ে যাবার সম্ভাবনা থাকে। পারণের পূর্বে যদি সম্ভব হয় তাহলে কোনো ব্রাহ্মণ বা অভাবী ব্যক্তিকে সাধ্যমতো অন্ন বা বস্ত্র বা দক্ষিণা দেওয়া উচিত। এরপর তুলসী পাতা এবং চরণামৃত গ্রহণ করে পারণ শুরু করতে হয়। সাত্ত্বিক, নিরামিষ এবং শস্যজাতীয় খাবার যেমন ভাত বা আটার রুটি খেয়ে এই ব্রত ভঙ্গ করা যেতে পারে। তবে এই দিনও পেঁয়াজ, রসুন ইত্যাদি বর্জনীয়। পারণের পর ভগবানের কাছে কৃপা ও ক্ষমা প্রার্থনা করে ব্রতটি সমাপ্ত করতে হয় এবং তার সাথে পারণ মন্ত্রটি 3 বার উচ্চারণ করতে হয়। পারণ মন্ত্রটি আপনি এভাবে উচ্চারণ করতে পারেন: ওম অজ্ঞান তিমিরান্ধস্য ব্রতে নানে ন কেশব প্রসীদ সুমুখনাথ জ্ঞান ও দৃষ্টি প্রদো ভব। অর্থাৎ হে কেশব, আমি আপনার কৃপাদৃষ্টিতে নিরাহারভাবে এই একাদশীর ব্রতটি সুসম্পন্ন করেছি। কৃপা করে আমার ওপর আপনার করুণাময় জ্ঞান দৃষ্টি প্রদান করুন। এছাড়া আজকের দিনে বেশি বেশি করে হরিনাম সংকীর্তন করুন, মালা জপ করুন, শ্রীমদ্ ভগবদ্গীতার যে কোনো একটি অধ্যায় অনুবাদ সহ পাঠ করুন বা শ্রবণ করুন। এতে ভগবান বিষ্ণু আপনার প্রতি সন্তুষ্ট হবেন, কারণ একাদশীর দিনগুলোতেই আমাদের কাছে সুযোগ থাকে যাতে আমরা ভগবানকে বিভিন্ন উপায়ে সন্তুষ্ট করতে পারি। এতে যেমন আমাদের আধ্যাত্মিক উন্নতি হবে, তেমনি ভগবত ধামে ফেরার পথটাও সহজ হয়ে যাবে। তাই আপনারা সকলেই এই মহাপুণ্যপ্রদায়ী শয়নী একাদশীর ব্রতটি নিষ্ঠার সাথে পালন করুন। আজকের এই ভিডিওতে ব্রতকথা এবং অন্যান্য তথ্য জেনে যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটি লাইক করতে ভুলবেন না। আর তার সাথে কমেন্টে একবার ভক্তি ভরে অবশ্যই লিখুন, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।